আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দূরে বা কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসে অংশগ্রহণ করছো, সবাইকে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজি আলেম মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হুসাইন, ট্রেড ইনস্ট্রাক্টর, ড্রেস মেকিং, নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজি আলেম মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম ভোকেশনাল শ্রেণীর ড্রেস মেকিং 1-এর 6ষ্ঠ অধ্যায় পোশাক শিল্প কারখানায় পোশাক তৈরি। পোশাক শিল্প কারখানায় কিভাবে পোশাক তৈরি হয় সে প্রক্রিয়া সম্পর্কে আমরা আজ আলোচনা করব। মানুষের পরিধানযোগ্য এবং ব্যবহার উপযোগী পোশাক যে কারখানায় তৈরি করা হয় তাকে আমরা পোশাক শিল্প কারখানা বলতে পারি। অর্থাৎ মানুষের ব্যবহার উপযোগী এবং পরিধানযোগ্য বস্তু বা পোশাক যে কারখানায় তৈরি করা হয় তাকে বলা হয় পোশাক শিল্প কারখানা বা গার্মেন্টস ফ্যাক্টরি। এই পোশাক শিল্প কারখানায় যে পোশাক তৈরি করা হয় বা আমাদের পোশাক যে তৈরি করা হয়, পোশাকটা মূলত দুইটা পদ্ধতিতে তৈরি করা হয়ে থাকে। একটা হচ্ছে টেলারিং পদ্ধতি আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি। প্রথমে আমি আলোচনা করছি টেলারিং পদ্ধতি সম্পর্কে। কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য তার নির্দিষ্ট শরীরের মাপ নিয়ে কাপড় কেটে পূর্ণাঙ্গ পোশাক সেলাই করা হয়, তাকে টেলারিং পদ্ধতি বলে। অর্থাৎ টেলারিং পদ্ধতিতে কোনো একটা ব্যক্তির শরীরের প্রয়োজনীয় মাপ নিয়ে পোশাক তৈরি করা হয়ে থাকে, যেটাকে টেলারিং পদ্ধতি বলা হয়। টেলারিং পদ্ধতিতে পোশাক তৈরি করতে বেশি মানুষের প্রয়োজন হয় না। অর্থাৎ এই পদ্ধতিতে পোশাক তৈরি করতে, অর্থাৎ টেলারিং শপ বা টেলারিং দর্জির দোকানে একই ব্যক্তি দেখা যায় একটা পূর্ণাঙ্গ পোশাক তৈরি করে থাকে। এখানে কাপড় সরাসরি কেটে নিয়ে সেলাই করা হয়ে থাকে, এখানে কোনো প্যাটার্ন তৈরি করার প্রয়োজন পড়ে না। একই ব্যক্তি সকল কাজ একা সম্পন্ন করে বিধায় একই ব্যক্তি সকল কাজে একরকম দক্ষ হয় না, তাই এর গুণগত মান অনেক ক্ষেত্রে সঠিক থাকে না। আর টেলারিং পদ্ধতিতে উৎপাদন খরচটা বেশি হয়, কারণ একই ব্যক্তি একটি নির্দিষ্ট পোশাকের জন্য কাপড় কাটে এবং সেই কাপড়ের বিভিন্ন অংশগুলো একাই সে সেলাই করে। সেক্ষেত্রে তার শ্রমিক মজুরিটা খরচটা বেশি পড়ে, কাঁচামাল খরচ বেশি হয়। অর্থাৎ এখানে ওয়েস্টেজ, প্রয়োজনীয় মাপের বাইরে যে অতিরিক্ত কাপড়গুলো থাকে সেই ওয়েস্টেজগুলো বেশি হয়ে থাকে টেলারিং পদ্ধতিতে। আমরা এখন টেলারিং পদ্ধতি সম্পর্কে মোটামুটি ধারণা নিলাম। এখন আমরা জানব ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি। ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে কিভাবে পোশাক তৈরি করা হয়। ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে শরীরের আদর্শ মাপ ধরে, একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট ধরে বিভিন্ন সাইজের নির্দিষ্ট ডিজাইন মোতাবেক প্রচুর পরিমাণে পোশাক তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট ডিজাইনের বিভিন্ন সাইজের পোশাক ইন্ডাস্ট্রিতে এট এ টাইম একই সাথে তৈরি করা হয়ে থাকে। এক্ষেত্রে প্রচুর পরিমাণ লোক ও মেশিনের প্রয়োজন পড়ে। ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে বা গার্মেন্টস ফ্যাক্টরিতে অধিক লোক এবং মেশিনের প্রয়োজন পড়ে, কারণ এক এক ব্যক্তি এক এক কাজে নিয়োজিত থাকে। ধরা যাক একজন শ্রমিক শুধু শার্টের কাফ সেলাইয়ের কাজে নিয়োজিত, একজন শুধু বাটন হোল বা বাটন সেলাইয়ের কাজে নিয়োজিত। একইভাবে পোশাকের প্রতিটা অংশ আলাদা আলাদা ব্যক্তি তৈরি করে থাকে। এই কারণে
এর অধিক লোকের প্রয়োজন পড়ে। প্রোডাকশন স্যাম্পল সঠিক হওয়ার পরে এর সাথে অনেকগুলো পোশাকের একসাথে, অর্থাৎ এখানে একসাথে অনেকগুলো পোশাকের জন্য কাপড় কাটা হয়, অর্থাৎ কাপড়কে লে করে বিছিয়ে একাধিক কাপড়, অর্থাৎ কাপড়ের স্তূপ করে একাধিক কাপড়ের উপর একই সাথে কাটিং মেশিনের সাহায্যে কাপড় কাটা হয়। বিধায় কাটিংয়ে সময় কম লাগে এবং একই সাথে অধিক পরিমাণে পোশাক উৎপন্ন করা হয়। পোশাকের বিভিন্ন অংশের বিভিন্ন কাজ ভিন্ন ভিন্ন লোকের দ্বারা সম্পন্ন করা হচ্ছে বিধায় এর গুণগত মানটা উন্নত হয়। অর্থাৎ আমি আগেই বলেছি, একই ব্যক্তি সকল কাজে দক্ষ হতে পারে না। যে ব্যক্তি কলারের কাজে দক্ষ সে কলার তৈরির কাজ করে, যে কাপ সেলাইয়ের কাজে দক্ষ সে কাপ সেলাই করে। অর্থাৎ এক্ষেত্রে পোশাকের গুণগত মান সঠিক হয়ে থাকে, ঠিক থাকে। এবার আমরা জানবো ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি এবং টেলারিং পদ্ধতির কিছু পার্থক্য। আমরা যেটা ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি এবং টেলারিং পদ্ধতি, পোশাক তৈরির পদ্ধতি সম্পর্কে যখন আলোচনা করলাম তখনই আমরা জানতে পেরেছি। তারপর আলোচনা করছি ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে প্যাটার্ন কাটার প্রয়োজন হয়, আর টেলারিং পদ্ধতিতে কোনো প্যাটার্ন কাটার প্রয়োজন হয় না, কারণ নির্দিষ্ট ব্যক্তির শরীরের মাপ নিয়ে পোশাক তৈরি করা হয়ে থাকে। স্যাম্পল তৈরি করতে হয়, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যখন বহু সংখ্যক পোশাক তৈরি করা হয়, ধরা যাক 1000 পিস শার্ট তৈরি করা হবে, সেক্ষেত্রে পোশাকের বা ওই শার্টের গুণগত মান ঠিক রাখার জন্য আগে প্রথমে স্যাম্পল তৈরি করা হয়। স্যাম্পল অনুযায়ী স্যাম্পলের সঠিকতা যাচাই করে পরবর্তীতে উৎপাদনের জন্য, অর্থাৎ 1000 পিস শার্ট তৈরির জন্য কার্যক্রম শুরু করে। টেলারিং পদ্ধতিতে কোনো স্যাম্পল তৈরি করা হয় না, নির্দিষ্ট ব্যক্তির শরীরের মাপ নিয়ে পোশাক তৈরি করা হয়ে থাকে। আদর্শ শরীরের মাপে করা হয়। ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে একটা আদর্শ মাপ ধরা যাক একটা বয়স বিবেচনা করে কোন বয়সের বাচ্চাদের কতটুকু শার্টের প্রয়োজন, বা কোন বয়সের মানুষের কোন ধরনের কোন সাইজের প্যান্টের প্রয়োজন, ওই আদর্শ মাপ ধরে গার্মেন্টস ফ্যাক্টরিতে পোশাক তৈরি করা হয়ে থাকে। আর টেলারিং পদ্ধতিতে একটা নির্দিষ্ট ব্যক্তির শরীরের মাপ নিয়ে পোশাক তৈরি করা হয়ে থাকে। সময় ও কাঁচামালের অপচয় কম হয়। এক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে সময় এবং কাঁচামালের অপচয়টা খুব কম হয়ে থাকে। সময় ও কাঁচামাল অপচয় বেশি হয়। সময় এবং কাঁচামাল অপচয় হয়। বহু সংখ্যক সেলাই মেশিনের প্রয়োজন হয়। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে যেহেতু একই ব্যক্তি একই কাজে নিয়োজিত, একটি নির্দিষ্ট কাজে নিয়োজিত, সেহেতু এক এক কাজের জন্য একাধিক মেশিনের প্রয়োজন পড়ে। আর টেলারিং পদ্ধতিতে একই ব্যক্তি একটা নির্দিষ্ট কাজ করে থাকে, যে কারণে অধিক নির্দিষ্ট কাজ অর্থাৎ একটা পোশাকের সম্পূর্ণ কাজ সে সম্পন্ন করে থাকে। সেক্ষেত্রে একই সেলাই মেশিনে বা একই মেশিনে সম্পূর্ণ কাজটি হয়ে থাকে। প্রচুর মূলধন দরকার, একটা গার্মেন্টস ফ্যাক্টরি বা বস্ত্র কারখানা করতে প্রচুর মূলধনের প্রয়োজন, কিন্তু একটা টেলারিং শপ বা টেলারিং দোকান করতে বেশি মূলধন বা পুঁজির প্রয়োজন পড়ে না। উৎপাদন খরচ কম হয়। আমরা আগে আলোচনায় জেনেছি ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে উৎপাদন খরচ কম হয়, কারণ একসাথে অধিক পরিমাণে পোশাক তৈরি করা হয়ে থাকে। আর টেলারিং পদ্ধতিতে উৎপাদন খরচটা বেশি, কারণ একটা নির্দিষ্ট ব্যক্তির শরীরের মাপ নিয়ে পোশাক তৈরি করা হয়ে থাকে। এবার আমরা জানব প্যান্টের বিভিন্ন মাপ সম্পর্কে। প্যান্টের যে মাপগুলো আছে সেই বিভিন্ন মাপ সম্পর্কে আমরা জানব।
চিত্রে মার্কিং করা অংশটুকু হচ্ছে ওয়েস্ট বা কোমর। আমরা চিত্রে খেয়াল করব ব্লু কালারে যে মার্কিং করা আছে সেটা হচ্ছে হিপ, তারপরে মার্কিং করা অংশটুকু হচ্ছে থাই, নি বা হাঁটু, হাঁটুর অংশ, বটম, বটম হচ্ছে পোশাকের নিচের অংশ, আউটসিন, প্যান্টের বাইরে থেকে যে শাড়িটা দেওয়া হয় এটা হলো আউটসিন, ভিতরের সাইডে যে শাড়িটা দেওয়া হয় সেটা হচ্ছে ইনসিন, ফ্রন্ট রাইট। অর্থাৎ এক্ষেত্রে ক্রস পয়েন্ট হতে বেল্ট লাগানোর যে অংশটুকু উপরের অংশ থেকে ক্রস পয়েন্ট পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে ফ্রন্ট রাইট। প্যান্টের পিছনের অংশে অর্থাৎ কোমর থেকে ক্রস পয়েন্ট পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে ব্যাক রাইস। আমরা প্যান্ট সম্পর্কে জানলাম, প্যান্টের বিভিন্ন মাপ সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো শার্টের বিভিন্ন মাপ সম্পর্কে। নেক সাইজ, কলারের যে অংশটুকু 1 নাম্বার চিহ্নিত সেটা হচ্ছে নেক সাইজ। 2 নাম্বার চিহ্নিত স্থানটি হচ্ছে ব্যান্ড উইথ বা কলারের ব্যান্ড উইথ হচ্ছে কলারের প্রস্থের যে অংশটুকু এটা হচ্ছে ব্যান্ড উইথ। আর 3 নম্বরে যে অংশটুকু দেখা যাচ্ছে সেটা হচ্ছে কলার উইথ, কলার উইথ। 4 নম্বরে চিহ্নিত করা অংশটুকু হচ্ছে কলার স্প্রেড, কলারের প্রশস্ততা কতটুকু। আর 5 নম্বরের অংশটুকু হচ্ছে কলার পয়েন্ট, এই অংশ থেকে এই অংশটুকু হচ্ছে কলার পয়েন্ট। লং স্লিভ লেন্থ, লং স্লিভ লেন্থ হচ্ছে লম্বা হাতার দৈর্ঘ্য। অর্থাৎ চিত্রে যে মার্কিং করা অংশটুকু সেটা হচ্ছে লং স্লিভ লেন্থ। তারপর আসছে শর্ট স্লিভ লেন্থ। শর্ট স্লিভ হচ্ছে খাটো হাতা, স্লিভ হচ্ছে হাতা, শর্ট হচ্ছে খাটো। শর্ট স্লিভ হচ্ছে খাটো হাতা, লেন্থ মানে দৈর্ঘ্য। খাটো হাতার বা ছোট হাতার যে দৈর্ঘ্য আমরা হাফ শার্ট পরি তার যে দৈর্ঘ্যটা এই মার্কিং করা অংশটুকু সেটা হচ্ছে শর্ট স্লিভ লেন্থ। স্লিভ ওপেনিং, অর্থাৎ হাতার ওপেনিং যে অংশটুকু 8 নাম্বার চিহ্নিত সেটা হচ্ছে স্লিভ ওপেনিং। কাপের দৈর্ঘ্য 9 নাম্বার চিহ্নিত অংশটা হচ্ছে কাপের দৈর্ঘ্য, এই অংশটুকু হচ্ছে কাপের দৈর্ঘ্য। কাফ উইথ, কাফের প্রস্থটা 10 নম্বর চিহ্নিত, এটা হচ্ছে কাফ উইথ। আর্ম হোল, আর্ম মানে বাহুর, বাহুর যে এই অংশটুকু হচ্ছে আর্ম হোল। আপার আর্ম, আর্মের বাহুর যে এই অংশটুকু হচ্ছে আপার আর্ম। এলবো বা কনুই, অ্যাক্রস চেস্ট, এই 14 নম্বর চিহ্নিত অংশটুকু হচ্ছে অ্যাক্রস চেস্ট। চেস্ট, বুকের যে মাপটা এটা হচ্ছে চেস্ট। ওয়েস্ট বা কোমরের যে অংশটা 16 নম্বর চিহ্নিত সেটা হচ্ছে ওয়েস্ট বা কোমর। তারপর হিপ, শার্টের যে নিচের যে চিহ্নিত অংশটুকু সেটা হচ্ছে হিপ।
ফ্রন্ট লেন্থ, সামনের যে দৈর্ঘ্যটা লাল চিহ্নিত, এটা হচ্ছে ফ্রন্ট লেন্থ। শোল্ডার মানে কাঁধের যে অংশটুকু, সেটা হচ্ছে শোল্ডার বা কাঁধ। অ্যাক্রস ব্যাক অর্থাৎ উভয় পাশে যে যে চিহ্নিত অংশটুকু, সেটা হচ্ছে অ্যাক্রস ব্যাক। ইয়োক লেন্থ, শার্টের এক অংশ হচ্ছে ইয়োক, ইয়োকের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে ইয়োক লেন্থ। ব্যাক লেন্থ বা পিছনের দৈর্ঘ্য, ব্যাক লেন্থ হচ্ছে পিছনের দৈর্ঘ্য। সাইড সিম, সাইডে যে 23 নম্বর যে কালার চিহ্নিত, সেটা হচ্ছে সাইড সিম। কলার হাইট, কলারের উচ্চতা 24 নম্বর চিহ্নিত, এটা হচ্ছে কলার হাইট। ধন্যবাদ ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমার এই ক্লাসে অংশগ্রহণের জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।